আজ আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বের প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান। তো এই যে দ্বাদশ শ্রেণীর আমরা বলছি যে ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করেছি, তা আমরা 11-এ অর্থাৎ একাদশ শ্রেণী আমরা ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করেছি। সেখানে ভাষাতত্ত্বটা আলাদা। আমাদের দ্বাদশ শ্রেণী ভাষাতত্ত্ব তার সম্পূর্ণ উল্টো, অর্থাৎ 11 বা একাদশ শ্রেণীতে যে আমরা ভাষাতত্ত্ব পড়িয়েছি সেই ভাষাতত্ত্বের তুলনায় এটা একটু কঠিন। আমাদের সিলেবাসটা ছোট হলেও কিন্তু এতে আমাদের দ্বাদশ শ্রেণীর ভাষাতত্ত্বের প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা একটু ভালো করে ভাষাতত্ত্বের ব্যাপারটা জানার চেষ্টা করবে। আমি একটু আলোচনা করছি। দেখো, প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান। আমরা আগে ভাষা কি আর বিজ্ঞান কি এই দুটো সম্বন্ধে আগে ধারণা নেব, তারপরে আমরা তৈরি করব ভাষা বিজ্ঞানটা নিয়ে। তাহলে ভাষা কি আমি একটা সংজ্ঞা দিয়ে দেখিয়েছি। দেখো, ভাষা হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগত প্রতীকের সমবায়, যার মাধ্যমে জনগোষ্ঠী পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে, তাকে ভাষা বলে। আমার এটা যুক্তি অনুযায়ী যদি বোঝানো যায়, আমি কথা বলছি, আমার কথার ভাবটা যদি তুমি না বুঝতে পারো আর বুঝতে না পেরে যদি তুমি উত্তরটা না দিতে পারো, তাহলে সেটা ভাষা নয়। তাহলে ভাষা হবে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগত, অসংখ্য ধ্বনি থাকবে, সে ব ক ম যে কোনো একটা ধ্বনি মুখ থেকে উচ্চারিত হওয়া মানেই ধ্বনি। সেই ধ্বনিগুলোর যদি অর্থ থাকে আর তার মাধ্যমে যদি কোনো মানুষ সেটা বুঝতে পারে আর সেটার মাধ্যমে উত্তর দিতে পারে, এই ভাব বিনিময়ের মাধ্যম, তুমি যে কথাটা বললে সেই কথাটা সে বুঝে আর একটা প্রশ্ন সে করলো বা উত্তর দিল, এটাকে আমরা ভাষা বলব। বিজ্ঞান কি? বিজ্ঞান আমরা সবসময় জানি বিশেষ জ্ঞান, যারা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হন তাদেরকে আমরা বিজ্ঞান বলি। তারা যুক্তিতর্কের মাধ্যমে সেই জায়গায় উপনীত হতে থাকে, তাই তাকে আমরা বিজ্ঞান বলি। তাহলে ভাষা বিজ্ঞান সম্পর্কে তাহলে বিজ্ঞান আলোচনা করার আগেই ভাষা বিজ্ঞানটাকে বলি। তাহলে ভাষা বিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায় বৈজ্ঞানিক পদ্ধতিতে তথা বিজ্ঞান নির্ভর বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে ভাষা আলোচনা ও চর্চা হয়, তাকে ভাষা বিজ্ঞান বা লিঙ্গুইস্টিক বলে। আরেকবার দেখো, বিজ্ঞানের যে শাখায় বৈজ্ঞানিক পদ্ধতি তথা বিজ্ঞান নির্ভর বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে, বিজ্ঞানের যে শাখায়, আমরা অনেক সময় সংজ্ঞাটা বলার আগে একটু উদাহরণে যাই। আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি 3-4-এ, তখন দেখো বিজ্ঞানের একটা নাম ছিল, বিজ্ঞান বইটার নাম ছিল প্রকৃতি বিজ্ঞান। পরে আমরা এই বিজ্ঞানের 2-3টে ধাপ পেরিয়ে, অর্থাৎ 2-3টে ক্লাস পেরিয়ে আসার পর যখন আমরা 7-8-এ পড়ি, তখন আমরা এর নাম পাই, বিজ্ঞানের 2টো অধ্যায় পাই, একটা জীবন বিজ্ঞান, একটা ভৌত বিজ্ঞান। এই বিজ্ঞান নিয়ে আলোচনা। আবার যখন 9-এ উঠলাম তখনও জীবন বিজ্ঞানের 3টে ভাগ পেলাম। আমরা হয়তো সেটা নিয়ে কমই আলোচনা হয়েছে, কিন্তু 11-12-এ আমাদের এটা আছে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি। জীবনবিজ্ঞানের বায়োলজির যে ভাগ, জীবনবিজ্ঞান না বলে আমরা তখন বায়োলজি বলেছি, বায়োলজির এই 3টে ভাগ। আবার কেমিস্ট্রিরও ভাগ রয়েছে, অর্থাৎ বিজ্ঞানকে 3টি ভাগে ভাগ করে দেওয়া হলো, একটা জুলজি, একটা ফিজিওলজি আর একটা হলো কেমিস্ট্রি। তাহলে এই যে আমরা প্রত্যেকটা অংশে প্রত্যেকটা ভাগের অংশটা আমরা পড়ছি, এই প্রত্যেকটা ভাগ আর প্রত্যেকটা অংশই কিন্তু বিজ্ঞান নির্ভর। কারণ আমরা যখন ফিজিক্স নিয়ে কোনো আলোচনা করছি, তখন ফিজিক্সের যেসব বিজ্ঞানীরা আছে তারা তথ্য নিয়ে আলোচনা করছে। জীববিদ্যা নিয়ে যখন আলোচনা করছি, জীববিজ্ঞান সম্পর্কে যেসব বিজ্ঞানীরা রয়েছে তারা জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করছে। আবার পদার্থবিদ্যা, অর্থাৎ আমরা যদি মনে করি জুলজি, তাহলে জীববিদ্যা সম্পর্কে জুলজি, ফিজিওলজি এরকম বিভিন্ন ভাগ, বা বোটানি, এই যে ভাগগুলো, তার উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, জীববিদ্যা, এই যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। প্রত্যেকটা বিজ্ঞানী কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে তথ্যানু পর্যবেক্ষণ করছে। সেরকম যেসব বিজ্ঞানীরা ভাষা নিয়ে আলোচনা করছে, ভাষা নিয়ে সিদ্ধান্তে
উপনীত হচ্ছেন, যেই ভাষাটা উচ্চারণ করলে কোন বাকযন্ত্র থেকে এই ধ্বনিটা উচ্চারিত হচ্ছে সেটা নিয়ে যারা পর্যবেক্ষণ করছেন, সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, সেই সব বিজ্ঞানী হলো যে আমাদের কাছে ভাষা বিজ্ঞানী। তাই আমরা সংজ্ঞা হিসেবে সেটাই বলতে চাইছি, বিজ্ঞানের যে শাখায় বৈজ্ঞানিক পদ্ধতিতে আমি এমনি কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি না। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সেটা বিজ্ঞান নির্ভর হতে হবে, মানে যেহেতু বৈজ্ঞানিক তাই বিজ্ঞানের উপর, যন্ত্রপাতির উপর নির্ভর করেই সেই জিনিসটাকে প্রতিস্থাপন করা চলছে, তাই বিজ্ঞান নির্ভর হতে হবে। বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্তে তুমি একা বললে হবে না, সেটা বিচার বিশ্লেষণ করে সকলের মত নিতে হবে যে হ্যাঁ এই জায়গাটা থেকে এটা হয়েছে, এটা আমরা সকলেই মেনে নিতে পারি, সিদ্ধান্তে উপনীত হতে হবে। ভাষার আলোচনা ও উচ্চারণ বা চর্চা তার নিয়ে একটা প্রেক্ষাপট আলোচনা চলবে, তখন আমরা তাকে ভাষাবিজ্ঞান বা লিঙ্গুইস্টিক বলি। এক কথায় একে বলা হয় সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। কেন আমরা এটাকে নিয়ে বলবো? এবার দেখো, আমি একটু তথ্য নিয়ে আলোচনা করি যে ভাষাবিজ্ঞান সম্পর্কে পড়তে গেলে আমাদের কয়েকটা বিষয়ের উপর নজর দিতে। গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কি, যারা ভাষাবিজ্ঞানী হয় তারা সবসময়ের জন্য ভাষা জিজ্ঞাসা করে যে এই ভাষা থেকে কী ভাবে আসছে, এই ভাষাটা কোথায় গিয়ে তার পরিণতিটা হতে পারে, এই নিয়ে। তাই আমরা বলতে পারি এদিক থেকে তার নির্মাণ, প্রয়োগ পদ্ধতি, এই দুটি জিনিস আমাদের জানতে হবে। তো যারা প্রচলিত ভাষাবিজ্ঞানী গবেষক তারা প্রত্যেকেই ভাষাবিজ্ঞানের চর্চা করে থাকেন। যারা ভাষাবিজ্ঞানী তারা ভাষা নিয়ে, অর্থাৎ বিভিন্ন ধ্বনি, বর্ণ, এইসব নিয়ে তারা চর্চা করছে। আর এই চর্চা করতে গিয়ে তাদের কি দরকার না, প্রাচীন পুঁথি, কোন যুগ থেকে এই পুঁথিগুলো পাওয়া গেছে, আবার প্রত্নলিপি, অর্থাৎ মাটি খুঁড়ে যেসব পুঁথি পাওয়া গেছে সেই লিপিগুলো জানতে হবে, লেখাগুলো আমাদের জানতে হবে। পরের অংশ হচ্ছে রেখাচিত্র। আমরা অনেক সময় ওই যে চর্যাপদ পেয়েছি, আমরা 11-এ পড়িয়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়িয়েছি, মঙ্গল কাব্য পড়িয়েছি, সবই কিন্তু ওই রেখাচিত্র আর প্রত্নলিপি থেকে। কেউ কিন্তু এসে হঠাৎ মাত্রই তৈরি করে দেয়নি যে এটা শ্রীকৃষ্ণ, এটা রাধিকা, এরকম কোনো উল্লেখ করেনি। আমরা উল্লেখ করেছি, সেই পুঁথি থেকে আমরা তথ্য জানতে পেরেছি, তাই আমাদের ধারণা তৈরি হয়েছে। এই যে ধারণাটা তৈরি হচ্ছে, এই ধারণার থেকেই আমরা তার উচ্চারণ প্রক্রিয়াগুলো জানতে পারছি, তার বিচার বিশ্লেষণ পদ্ধতি আমরা জানছি। এই বিচার বিশ্লেষণ পদ্ধতির জন্য আমরা দুটি যন্ত্র ব্যবহার করছি। একটা যন্ত্রের নাম হলো অ্যাসিলোগ্রাফ, যার মাধ্যমে বর্ণটার উৎপত্তিস্থল কোথায় আর কোন জায়গা থেকে আমাদের বাকযন্ত্রের কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, আর একটা স্পেকট্রোগ্রাফ। এই দুটি আধুনিক যন্ত্র ব্যবহার করছি আমরা বিজ্ঞানের যুগে। এই আলোচনা করার পর আমরা ব্যবস্থা করেছি, তারপরে এটা দেখছি কোন বর্ণটা কথা থেকে, কোন ভাষা কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করছে না করছে, সেটা নিয়ে আমরা 11-এ বিশ্বের ভাষা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক এই স্পেকট্রোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। তারপরে আমরা পর্যবেক্ষণ করে সেটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর সিদ্ধান্তে উপনীত হওয়ার পর তার একটা কারণ থাকতে পারে, তার একটা ফল থাকতে পারে, আর তার একটা প্রতিক্রিয়াও থাকতে পারে। এই তিনটি জিনিস আমাদের সম্বন্ধে ধারণা তৈরি করতে পারে। এই তিনটে জিনিস, এই প্রতিক্রিয়া যখন হবে তখনই ভাষাবিজ্ঞানীরা একটা নির্দিষ্ট সীমানায় প্রকাশিত হবে। দেখো, আমরা যখন কোনো একটা, তোমাদের জ্বর হয়েছে, তো জ্বর হওয়ার পর আমি একটা উদাহরণ দিই, কেন কারণ ফল প্রতিক্রিয়া হয়। তোমার জ্বর হয়েছে, তো জ্বর হয়েছে, তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার কাছে যাওয়ার পর তুমি ওষুধ খেলে, ওষুধ দেওয়ার পর ওষুধ খেলে, সেই ওষুধটা খাওয়ার পর দেখা গেল তোমার জ্বরটা কেটে গেছে, বা তোমার আরও তুমি জ্বরে আক্রান্ত আরও হয়ে পড়ছো, মানে এটা ফল, তোমার জ্বরের জন্য তোমাকে আরও 2 দিন ভুগতে হচ্ছে। আর না হলে অনেক সময় কি হয়, জ্বরের ওষুধ খেলে সঙ্গে সঙ্গে জ্বরটা কেটে গেল, এটা তার প্রতিক্রিয়া। তাহলে আমরা কারণ ও ফলাফল ও তার একটা জায়গায়, মানে আমি সুস্থতার জায়গাটায় পৌঁছতে পেরেছি। তাই এই তিনটি জিনিস থাকার জন্য আমাদের বিজ্ঞানীরাও এইরকমভাবেই প্রত্যেকটা ভাষা নিয়ে, ভাষার উৎপত্তিস্থল কোথায়, ভাষা কতদূর বিস্তার লাভ করতে পারে, কতটা পর্যন্ত তার সীমানা, সেটা তারা লক্ষ্য করেছে। আর এই জিনিস নিয়ে যারা আলোচনা করেন তারাই হলো ভাষাবিজ্ঞানী। তারা
তাদের যে আমরা তাদেরকে ভাষাবিজ্ঞানী বলছি, তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছে। এই হলো ভাষাবিজ্ঞানীদের একটা বিষয়। ভাষাবিজ্ঞানীদের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি ভাষাবিজ্ঞান সম্বন্ধে আগেই বললাম যে ভাষাবিজ্ঞান কি, ভাষাটাও বা কী, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের দেখো ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা নিয়ে যে আলোচনা তত্ত্ব আছে, তোমাদের একটা টেক্সট সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস বলে এইরকম একটা টেক্সট বই আছে আমাদের, সেই বইটা খুলবে, সেখানে একটু পড়বে। সহায়িকা বই একটু পড়বে না, এখন আমি তোমাদেরকে বলছি সহায়িকা বইটা পড়বে না, তোমরা ওই বইটাকে একটু দেখবে, ওই বইটা একটু ভালো করে পড়বে, তাহলে তোমরা তার ধারণাটা তৈরি করতে পারবে।